আমাদের নাগরিকদের মধ্যে একটা ট্রেন্ড যে বিদেশিদের দিয়ে দাও। কেন বিদেশিদের দিয়ে দাও? আমরা চালাতে পারি না, এই জন্য বিদেশিদের দিয়ে দাও। তো সেটার একটা সেন্টার, একটা ফর্ম, সেটা বন্দর বিদেশিদের দিয়ে দাও, যে আমরা ঠিকমতো চালাতে পারি না। আমার প্রশ্ন হলো, এই বন্দর ঠিকমতো চলে কি চলে না? হ্যাঁ, সাধারণ নাগরিকরা এতে কতটুকু সম্পৃক্ত? তারা কি আদৌ কোনোদিন বন্দরে গেছে, বা তারা নিজেরা কোনোদিন এই বন্দর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, অথবা বন্দর পরিচালনার কোনো রেটিংস তারা জানে? আমি জানি না যারা এখানে মন্তব্য করছে তারা কখনো বন্দরে গেছে কিনা, বন্দরের রেট জানে কিনা, চার্জ জানে কিনা, নিয়ম জানে কিনা, অথবা নিজেরা বন্দর ব্যবস্থাপনার দ্বারা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ক্ষতিগ্রস্ত বা উপকৃত হয়েছে কিনা। তো এখন নতুন করে আবার বলছে যে আমাদের আমাদের এয়ারপোর্টও দিয়ে দাও বিদেশিদেরকে। তারপরে আবার বলতেছে রেল টার্মিনাল, ওইটাও বিদেশিদেরকে দিয়ে দাও। তো সব বিদেশিদের দিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে তোমাদের বউকে বিদেশিদের দিয়ে দাও। কারণ বিদেশিরা লম্বা, উচ্চতা ভালো, হাইট ভালো, চামড়া মানে চকচকে সাদা, হ্যাঁ, তারপরে তাদের মধ্যে উঁচু দালান প্রতিফলিত হয়, যে বিশাল বড় একটা দেহ। সব কিছু মিলিয়ে আমি বলেছিলাম যে তাহলে আপনার বউকে দিয়ে দেন। আপনি তো সাইজে ছোট, আপনার গায়ের রং তো শ্যামলা, তাই না? তা আপনার বউ আপনার চেয়ে একটা উন্নত স্বামী পাইল, উন্নত একটা পুরুষ পাইল। তো সেই উন্নত পাওয়ার প্রত্যাশা যাদের, তাদের উদ্দেশ্যে এটা বলেছি যে এটা দিয়ে দাও। ঠিক আছে, তো আমার আসলে সমস্যা কোথায়? আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য। এই পুরা সোসাইটি তো বিভিন্ন সেবা খাতে বিভক্ত। এর মধ্যে যদি প্রাথমিক সহকারী শিক্ষক সেক্টর হয়, আমাদের কয়েক লক্ষ প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছে। এবং আমরা একটা জরিপে অংশ নিয়েছিলাম। সেই জরিপে বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়েছিল। এটা ইউনিসেফের একটা জরিপ। বাংলাদেশের 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না। আমার আজকে জিজ্ঞাসা সেই সকল প্রাথমিক সহকারী শিক্ষকদেরকে, এই যে আপনারা চাকরি করছেন, বেতন নিচ্ছেন, তো প্রশ্ন হলো যে 65% শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না, তাহলে এখন কি করণীয়? কি করণীয়? পুরা প্রাইমারি সেক্টর পুরোটাকে বিদেশিদেরকে দিয়ে দিতে হবে নাকি? মানে আপনারা যেটা করতেছেন সেখানে আপনার হলো, আমরা অনেক ভিডিও দেখলাম যে লুডো খেলছেন, উকুন তুলে নিচ্ছেন, পা টিপে নিচ্ছেন, অথবা টেবিলের উপরে পা দিয়ে ঘুমায় গেছেন সামগ্রিকভাবে। আবার এমন অভিযোগ আছে যে বাসায় গিয়ে রান্নাবান্না করে আবার ক্লাসে আসতেছেন, ক্লাস থেকে আবার বাসায় গিয়ে ভাতের মার গালাচ্ছেন। এরকম অনেকগুলো বিষয় সম্পৃক্ত, যে আমাদের ফলাফল একটা 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না। তো একটা সেক্টর গেল, তাহলে কি আমরা সমস্ত শিক্ষকের চাকরি কায়রে নিয়ে সব বিদেশি শিক্ষক নিয়ে এসে দিয়ে দিব নাকি? বিদেশি শিক্ষক বাদ দিলাম, ধরেন আমার বগুড়া শাহজাহানপুর উপজেলা, এই উপজেলায় আপনার 20টা শিক্ষক পদ ফাঁকা আছে। এই শিক্ষক পদে, 20টা শিক্ষক পদে যদি শাহজাহানপুর উপজেলা থেকে না দিয়ে সেটা গাবতলী উপজেলা থেকে কিছু লোক নিয়ে এসে শাহজাহানপুর দেওয়া হয়, অথবা ঢাকা থেকে নিয়ে যায় শাহজাহানপুর দেওয়া হয়, কেমন লাগবে? কেমন লাগবে? যাই হোক, বিদেশিদের দিয়ে দাও। এবার আসি আমাদের চিকিৎসা সেক্টর, নাকি? চিকিৎসা সেক্টরে যা বেহাল দশা। তো আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা যে আপনাদের এই পুরা সেক্টরটা, হ্যাঁ, পুরা সেক্টরটা মানুষ যতটুকু সেবা পায়, সরকারি হাসপাতালে যতটুকু সেবা পায়, কতটুকু সন্তুষ্ট? যদি এরকম বলা হয় সমস্ত ডাক্তারকে বাদ বাদ সব বাদ, সব বাদ বাদ দিয়া এখন বিদেশি ডাক্তার নিয়ে আসো, বাংলাদেশি ডাক্তার দিয়ে হচ্ছে না, কেমন লাগবে? আচ্ছা, এটা গেল, এটা গেল। দুটা সেক্টর তো উল্লেখ করলাম, তাই না? আমাদের ব্যাংকিং সেক্টরে ধস, টাকা পাচার হয়, তারপরে দুষ্ট ঋণ, টাকা দিয়া টাকা তুলতে পারে না। বেসিক্যালি আমাদের ব্যাংক যা প্রফিট করে, হ্যাঁ, সেই প্রফিট দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের বেতনই হবে না। কিভাবে? নাগরিকদের আমানত ভেঙ্গে ভেঙ্গে খায়। এটাই তো আজকে আমি খুব বাজেভাবে ব্যাখ্যাগুলো করছি।
আমি সেই জায়গায় বিদেশিদের দিয়ে দাও, তাহলে সব ব্যাংক কর্মকর্তাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এগুলো কিছু দরকার নাই, আমাদের এখন থেকে এখানে পেপাল চলবে, ঠিক আছে, পেপাল, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি চলবে, কোনো সেবা লাগবে না, সব মোবাইলে মোবাইলে লেনদেন হয়ে যাবে, কোনো ব্যাংকের ম্যানেজার লাগবে না, কেউ লাগবে না, সব বিদেশ থেকে নিয়ন্ত্রণ হবে, তাই না? তাহলে কী কে গেল? শিক্ষক গেল, চিকিৎসক গেল, ব্যাংকার গেল। এরপরে আসি জমি জরিপ যারা করে, এই জমি জরিপের লোকরা তো দুর্নীতি ছাড়া কিছু বোঝেই না, তাই না? তাহলে কি করতে হবে? এটা এটা আমরা একটা কাজ করি, ইন্ডিয়াকে দিয়ে দিই। হ্যাঁ, ওরা ওদের টিম আইসা এখানে সার্ভে করে, তাই না? আমাদের ব্যাংকিং সফটওয়্যার তো ভালো না, এটা তো অলরেডি ইন্ডিয়াকে দিয়ে দিছিল। তো এইরকমভাবে ক্ষেত্র বিশেষে যতগুলো সেক্টর আছে, হ্যাঁ, এই সেক্টরগুলো ওকে যদি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়, অথবা যারা হোটেল চালান, ঠিক আছে, হোটেল চালান, সেই হোটেল চালান যে কি আমাদের হাইজেনিক খাবার দেয় না, খাবারে সোডা মিশাই, খাবারে বিট বিট লবণ মিশাই বেশি বেশি, খাবারে ফরমালিন মিশাই, এই কিছু মিলায়। তাহলে কি করতে হবে? এই সমস্ত হোটেল বাদ দিয়ে আমাদের এখানে বিদেশিরা চলে আসবে, বিদেশিদের হোটেল, তাই না? এইখানে যে নাগরিকরা সমর্থন নিচ্ছেন বিদেশিদের দিয়ে দাও, তাদের কেউই তো ওই প্রাইমারি স্কুলের মাস্টার, কেউ হাসপাতালের ডাক্তার, অথবা কেউ হলো হোটেলের মালিক, নাকি কেউ রেল স্টেশনে চাকরি করে, রেল স্টেশনে চাকরি করে, এরাই তো মালিক, তাই না? এরাই তো এখানে সেবা বিক্রি করে। সেই সেবা বিক্রি বন্ধ করে দিয়ে সব যদি বিদেশিদের দিয়ে দেওয়া হতো, কেন? বেটার লাইফ পাওয়ার জন্য, নাকি? তাহলে আপনারা কাজ করবেন কি দিয়া? আমি এই এতগুলো সেক্টরের কথা বললাম কারণ এরকম বিভিন্ন সেক্টরের মানুষ, দোকানদাররা আমার বাদ থাকেন না। দোকানদাররা কি, আমাদের দোকানদাররা একটা জিনিস 200 টাকা কিনে 700 টাকা বেচে, একেবারে জালিম নাকি? এইভাবে বলেন। আচ্ছা ঠিক আছে, বাদ, তোরা সব দোকানদার এখন থেকে বাদ, এখন থেকে সব ইন্ডিয়ানরা এখানে দোকানদারি করবে, কারণ ইন্ডিয়ানরা মাত্র 200 টাকার জিনিস 300 টাকা বিক্রি করে, 250 টাকা বিক্রি করে। হ্যাঁ, সব দোকানও বাদ। এইরকম উদ্ভট চিন্তাগুলো নিয়ে, হ্যাঁ, সস্তায় পাওয়ার আকাঙ্ক্ষায়, অথবা বিভিন্ন আমাদের দেশের অনেক নাগরিক আছে যারা দামে বেশি লাগলেও দেশীয় একটা পণ্য কেনে, দেশের পণ্য ভালোবাসে, মানে একটু দুর্বল হলেও দেশীয় পণ্যটাই কেনে। আবার অনেকে আছে যে দেশীয় পণ্য পাওয়া যাচ্ছে সেম টু সেম, সামান্য একটু কম দামে হওয়ার কারণে বলতেছে আচ্ছা তাহলে এটা ইন্ডিয়া থেকে আসুক। নাগরিকদের একটা বড় অংশ মনে করে যে কিসের বয়কট, কিসের কি, এটা সব মানে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হোক, তাহলে আমরা কম দামে পাবো, ঠিক আছে। এখন ও যে একটা চাকরি করে এই দেশে, ও চাকরি করে বেতন নিচ্ছে দেশ থেকে, কিন্তু খাবার খাওয়ার সময় একটু কম দামে পাওয়ার জন্য ওর ডিমান্ড হলো ইন্ডিয়ান পণ্য, ঠিক আছে। এই যে সামগ্রিক একটা আলোচনা, যে যে বিদেশিদেরকে দিয়ে দাও, বিদেশিদেরকে দিয়ে দাও, এটা তো হলো একটা বাণিজ্যিক, প্রত্যেকটা নাগরিক নিজ নিজ জায়গা থেকে, হ্যাঁ, এই সমাজে সেবা দেয়, সার্ভিস দেয়, ঠিক আছে। আমাদের একটা লিমিটেশন ছিল যে টেকনোলজি আমাদের দুর্বল, আমরা অনেক ভারী কিছু করতে পারি না, এরকম একটা যুগ ছিল, ঠিক আছে। সেই সময় আমরা সেই টেকনোলজিগুলোর জন্য আমরা বিদেশের উপর নির্ভরশীল ছিলাম বিভিন্ন কিছু। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে কিন্তু এখন ওই যে ব্যানার প্রিন্টের বড় বড় মেশিনগুলো আছে না, এই মেশিনগুলো কিন্তু বাংলাদেশে ছোট পরিসরে বানাচ্ছে, ঠিক আছে। শুধু প্রিন্টিং হেডটা নিয়ে আসতেছে কিনে, বাকি এভরিথিং বাংলাদেশে তৈরি করতেছে, বড় বড় ব্যানার প্রিন্টের মেশিনগুলো, এটা হচ্ছে। তো এটা যখন আমাদের ছিল না তখন আমরা বাধ্য হয়ে নিয়ে আসছি, ঠিক আছে। এখন যদি আপনার হলো এইরকমভাবে আমাদের যে ঘাটতিগুলো ছিল সেগুলোতে আমরা বলতে পারি, দুর্বলতা ছিল সেগুলো আমরা বলতে পারি। কিন্তু যেটা আমাদের সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর মানে কি? নাগরিকরা সেবা দেবে। সার্ভিস সেক্টর মানে কি? দেশের মানুষরাই সেবা দেবে, যেটাতে অনেক বড় প্রযুক্তি প্রয়োজন হবে না, তাই না? সেইটাই তো আমাদের সেবা, আমাদের নাগরিকরা সেবা দিবে, সেবা বিক্রি করবে। সেই জায়গাতে বিদেশি নির্ভরতা, বিদেশি হওয়ার আকাঙ্ক্ষা, হ্যাঁ, বিমানবন্দর বিদেশি বানাই দিলে সেবা বেশি পাবে, ঠিক আছে। এই যে বিমানবন্দরে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করতেছে বিভিন্ন সেক্টরে, তো কি বিদেশিদের দিয়ে দাও। তো এগুলো যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে কাজ করতেছে, তারা না বোঝে রাষ্ট্রের অর্থ কই থেকে আসে, সে অর্থ আবার কোথায় যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে চট্টগ্রাম বন্দরে যে মানুষগুলো কাজ করে, ধরেন তারা দুর্নীতি করে, ঠিক আছে, কর্মচারী লেভেলেও দুর্নীতি করে, আবার যে মালিক সেও দুর্নীতি করে। তো দুর্নীতি করে সে কি করছে? টাকা ইনকাম করছে, সেই টাকার একটা অংশ দিয়ে, লাভের টাকা দিয়া সে কি করলো? একটা টায়ার ফ্যাক্টরি দিল,
সে লাভের টাকা দিয়ে একটা বিস্কুট ফ্যাক্টরি দিল, একটা গার্মেন্টস দিল, বাট একটা বাংলাদেশি নাগরিকের ধ্যান খেয়াল এখানে তার জিনিসগুলো সাজানো, এটা তার ফ্যামিলি, ঠিক আছে। কিন্তু একটা বিদেশি যখন এখানে এসে বিনিয়োগ করবে, তখন সে প্রফিটটা কি এইখানে আবার একটা গার্মেন্টস বানাবে, নাকি ওইটাকে তার দেশে নিয়ে যাবে সে অর্থটা? তো এই বিষয়গুলো না অর্থনীতি যারা বোঝে না, রাষ্ট্র যারা বোঝে না, রাষ্ট্রের মানুষরা কিভাবে খায়, সেই খাওয়ার জন্য টাকা কই থেকে আসে, হ্যাঁ, সেটা তারা বোঝে না। এবং সেবা খাত যে রাষ্ট্রের জনগণের একমাত্র আয়ের উৎস, হাজার হাজার দেখবেন যে প্রাইমারি স্কুলে মাস্টার হাজার হাজার মানুষ চাকরি করতেছে, লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, এই যে সার্ভিস সেক্টরটা যেটা আছে, এইটা কখনো ভিনদেশীদের কাছে যেতে হয় না। একটা কথা বলি দেখেন, আপনার হলো এই যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এদিক দিয়ে ভারত একটা রাস্তা বানাবে, এই রাস্তা বানানোর জন্য সমস্ত স্টাফ তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসলো। বাংলাদেশে মানুষ রাস্তা বানাতে পারে না, কিন্তু সবগুলো স্টাফ ইন্ডিয়া থেকে নিয়ে আসলো। চুক্তি চুক্তি একটা অন্যায় চুক্তি করে এটা করা হয়েছিল যে তারা এদের স্টাফরাও ইন্ডিয়া থেকে আসবে। তাহলে দেখেন এই যে হাজার হাজার লোকের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেটা যে হইল না, এটার দায় কে নেবে? তো এগুলো বোঝে না, না বুঝে পাগল ছাগলের মতো কথা বলে। ওদের জন্য বলছিলাম যে তাহলে তুই তোর বউটারেও বিদেশি হাতে দে, ভালো সার্ভিস দিবে সে, তুই কেন রাখছিস? তুই তো সার্ভিস দিতে পারস নাই, ঠিক আছে। তো এইটা আর কি। কেমন আছেন সবাই? একটু আজে বাজে কথা বলছি, ঠিক আছে। তো আছে, এগুলো আছে, অনেকগুলো গোয়ার লোক আছে বোঝে না, ঠিক আছে। হ্যাঁ, বন্দর নিয়ে আমাদের যে চিন্তা, এই জায়গাতে আমরা নাগরিকদের টাচ করতে পারি না, নাগরিকদের বোঝাতে পারি না, আমাদের দুর্বলতা আছে, বা আমরা আমাদের আমাদের বোঝানোর ক্ষমতা কম, সেই জন্য হয়তো আমরা বোঝাতে পারি না, হয়তো আমাদের ট্রাস্ট করে না, এরকম হতে পারে। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের এখানে 39 বছর ধরে এই বন্দর ব্যবস্থাপনায় যারা কাজ করছিল, যেই মানুষগুলো কাজ করছিল, যে ব্যবসায়ীরা কাজ করছিল, সামগ্রিকভাবে এটার সার্ভিস অনেক খারাপ, অনেক বাজে বা সার্বিকভাবে। কিন্তু একটা রিপোর্টিং দেখেন, নিউমোরিং যে বন্দর, এইটা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ একটা উদ্যোগ নিল, শেখ হাসিনা একটা উদ্যোগ নিল যে আমাদের বাংলাদেশের অর্থে এই বন্দরটা ডেভেলপমেন্ট হবে। এবং 18, 19, 20, 21, 22, 23 এই পর্যন্ত অর্থ ব্যয় করে এই বন্দরটা গড়ে তোলা হলো। দামি দামি আপনার হলো যন্ত্রপাতি নিয়ে আসা হলো, দামি দামি আপনার হলো ভারোত্তোলনের প্রযুক্তি নিয়ে আসা হলো, নিয়ে এসে এখানে সজ্জিত করা হলো। 23 সাল, 24 সাল, 25 সাল এই নিউমোরিং বন্দরটা প্রফিট করছিল। একটা প্রফিটেবল একটা বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার জন্য তৎপর হয়ে গেছে, প্রফিটেবল, এবং তার কার্গো হ্যান্ডেলিং আপনার হলো রেটিংস বেড়েছে। হ্যাঁ, আগের চেয়ে 5-7 দিন সময় কম লাগছে, ধীরে ধীরে ডেভেলপ করছে। তো আমরা যেটা অনুধাবন করি যে বন্দর একটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের একটা সম্পদ, এই সম্পদটা এইভাবে বিদেশিদের হাতে গেলে আপনার হলো অনেক সংকট রয়েছে। আমি শ্রীলঙ্কার একটা বন্দরের কথা বলি, সেই বন্দরটা চায়নার নিয়ন্ত্রণে ছিল, এবং যখনই কোনো মানে ইন্টারন্যাশনাল বার্গেনিং আসে, তখন চায়না ওই বন্দর নিয়ে টান দেয়, বন্দরে টান দেয়। আজকে এই বন্দরগুলো যদি বিদেশিদের হয়, ধরেন বিদেশিদের কোনো একটা স্বার্থ বিরোধী কাজ করলো, এই বন্দরগুলো যদি অবরোধ দেয়, অথবা কোনো একটা বিষয় এমন একটা কিছু করে যে এটা ফাংশন করছে না, কেন ফাংশন করছে না? যে এইরকমভাবে এই স্বার্থ আদায় হচ্ছে না, এই জন্য ফাংশন করছে না। তো এগুলো কিভাবে বোঝাবো? পাবনায় যখন আমাদের বাপেক্স সহ কোম্পানিগুলো গ্যাস আবিষ্কার করলো, সেই গ্যাস তারা বললো পাবনা গ্যাসে ভাসছে, এটা আজকে বক্তব্য দিয়েছিলাম। তারা বিদেশি কোম্পানিগুলো গিয়ে বললো না, এখানে গ্যাস ভাসছে না, আসলে এখানে গ্যাস উত্তোলন করার মতো না। অথচ পরে আমরা অনুসন্ধান করে জানলাম ওইখান থেকে অদূরে আপনার ভারতের একটি গ্যাস ফিল্ড আছে, যেখান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, এবং তাদের যোগ সাহায্য সেরা বন্ধ হয়ে আছে। এই যে বিদেশিদের হাতে থাকলে কিভাবে জিম্মি হয়ে থাকতে হয়, এটা বোঝে না, জানে না, না জেনে এ ধরনের কথা বলে, ঠিক আছে। একজন প্রবাসী ভাই আমাকে নক দিয়ে বলছে যে যদি বন্দর এই বিদেশিদের হাতে দেওয়ার বিরোধিতা করেন, তাহলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো মানে হলো বন্ধ করে দেব। তো বিষয়টা এরকমভাবে বলছে আমাকে, রেমিটেন্স তো বাংলাদেশেরই কাজে লাগে, বাংলাদেশে প্রবাসী ভাইরা পরিবারের কাছে পাঠালেও এটা দেশেরই কাজে লাগে। রেমিটেন্স পরিবারের কাছে পাঠালে সেই অর্থ বিভিন্ন জায়গায় ব্যয় হয়, মানুষের কাছে ভাগ হয়ে যায়, তো এটা দেশেরই কাজে লাগে।
কিন্তু এমনভাবে বলতেছে যে উনি মনে হয় রেমিটেন্সটা আমাকে পাঠাচ্ছেন, ঠিক আছে, আমাকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবেন, এইরকম একটা অবস্থা। তো ওনার তো ফ্যামিলি বাংলাদেশে যদি কেউ না থাকতো তাহলে তো উনি কারোর কাছে তো টাকাও পাঠাতো না, যোগাযোগ রাখতো না কারোর সাথে। ফ্যামিলি আছে বিদায় তার সাথে সংযোগ রেখে কাজ করতে হয়। এরপরেও রেমিটেন্স শাটডাউন আন্দোলন বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনার হলো চালু ছিল, জারি ছিল, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে। সে জায়গা থেকে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই বন্দর বিষয়ে না বুঝে কথা বলা যাবে না, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমরা আরেকটা উদাহরণ দিই, চলেন সেই উদাহরণটা দিলে ভালো, আপনার হলো ভালো লাগবে। সেটি আমাদের পানি, মানে জল, পানি, জল, তেল, গ্যাস, এই খনিজ সম্পদগুলো, পানি কিন্তু খনিজ সম্পদ বা মাটির নিচের সম্পদ, এই সম্পদগুলো নিয়ে আমরা কোনো সময় গুরুত্ব দেই নাই। আমরা বারবার বলছিলাম এগুলো হলো জনগণের মালিকানায় ফিরাই দিতে হবে। জনগণের মালিকানায় আসলে কিভাবে আসে, আপনারা এটা অনেক জায়গায় ব্যাখ্যা দিয়েছি, তারপর আবার বলি। আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে এক বালতি পানি তুলে, আপনার পুকুর থেকে পানি তুলে কোনো এক পথচারী আপনার কাছে বিক্রি করতে চাইলে আপনি বলবেন না সে পাগল? অর্থাৎ পানি যে উত্তোলন করছে আপনার পুকুর থেকে আপনার কাছেই বেচতে আসছে, আপনি পাগল বলছেন। ঠিক একইভাবে কিনলে, অ্যাকোয়াফিনা সহ বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে পানি উত্তোলন করে আমাদের কাছে বিক্রি করে, আমরা কখনো পাগল বলি না, আমরা তুলতে দিই। এটা কিন্তু আগে ছিল না যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে পানি উত্তোলন করতে পারতো না, কিন্তু এই পানি উত্তোলন করে আমাদের কাছে বিক্রি করতেছে। আমরা বলতেছি জনগণের মালিকানা এটা ফিরে দিতে হবে, জনগণের অংশীদারিত্বে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? উপজেলা পর্যায়ে যে প্রান্তিক ব্যবসায়ীরা আছে তারা উদ্যোগ নিয়ে পানি উত্তোলন করবে এবং পানি আপনার হলো বোতলজাত করে তারা নিরাপদ পানি মানুষের কাছে বিক্রি করবে। এটা বিদেশি কোম্পানিরা করতে পারবে না। ঠিক একইভাবে তেল, গ্যাস, আমাদের যে বড় বড় কোম্পানিগুলো আছে, বসুন্ধরা আছে, তারপরে আকিজ আছে, ফ্রেশ, মেঘনা, প্রাণ, আরএফএল, তারপরে হক গ্রুপ, নাভিস্কা গ্রুপ, স্কয়ার গ্রুপ, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, আরও বড় বড় বিজনেস জায়ান্ট আছে যারা একা না পারলেও 2 কোম্পানি মিলে, 3 কোম্পানি মিলে অন্তত একটা তেল কারখানা, তেল খনি, গ্যাস অনুসন্ধান, এই কাজগুলো করতে পারে। কিন্তু কখনোই এই দেশীয় কোম্পানিগুলোকে সেদিকে আকৃষ্ট করা হয়নি, সেদিকে স্পেস দেওয়া হয়নি। হ্যাঁ, তো ওই পানির মতোই তাহলে আমরা তেলের ক্ষেত্রে ভাবছি না তেল, কিন্তু এই যে তেল, গ্যাস, এগুলো বিদেশি কোম্পানিগুলো, এগুলো তাদের হাতে থাকলে কীভাবে অনিরাপদে থাকে। একটা গ্যাস ফিল্ড তো যখন একটু কম উঠছিল, রাষ্ট্র হিসেবে কম উঠলেও সেটা আমরা নেব, কিন্তু যখন বিদেশি কোম্পানি করে তখন তো দেখা যায় লাভ হচ্ছে না, তখন যাওয়ার আগে সে গ্যাস ফিল্ডটা জ্বালায় দিয়ে রেখে চলে যায়। তো এগুলো হলো বিদেশি কর্তৃত্বের কুফল, বিদেশি কর্তৃত্বের আপনার হলো ব্যারিয়ার্স, যে ব্যারিয়ার্সগুলোর কারণে আমাদের জাতীয় নিরাপত্তা সংকটে পড়বে, জাতীয় অর্থনীতি সংকটে পড়বে। এই বন্দরগুলো এখন যেভাবে বিদেশিরা ইন করছে না, এইভাবে সেই ব্রিটিশ পিরিয়ডে আপনার হলো সিরাজউদ্দৌলার সময় এসে আপনারা ঘটনাগুলো জানেন, কিভাবে ডাচরাই বা এই উপমহাদেশে আসলো, এসে এখানে ব্যবসা বাণিজ্যের নামে প্রথমে বন্দরে তারা স্পেস নিল, সেখানে বন্দরে তারা দুর্গ নির্মাণ করলো, সামরিক দুর্গ নির্মাণ করলো, সেটা নিয়ে আবার যুদ্ধ হলো, পরে সেখান থেকে আমরা তো স্বাধীনতায় হারাই ফেললাম। তো এই বিদেশি শক্তিগুলো যখন এখানে স্পেস পায় তখন বাণিজ্যের নামে বিভিন্নভাবে তাদের নিরাপত্তার কথা বলে, বিভিন্ন ধরনের বিদেশি তাদের সামরিক উপস্থিতির আনাগোনা বাড়ে এবং তারা টহল দেয়। সেই টহলগুলো রাষ্ট্র হিসেবে আমাদের আমাদের নেভি টহল দিবে, কিন্তু ওরা তখন টহল দিবে, ওরা তখন এখানে কমিউনিটি ওয়ার্ক করার চেষ্টা করবে। এগুলো আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা সংকটের কারণ। এই সকল বিবেচনার কারণে আমরা না বুঝলে বুঝে নেবেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন তারেক ভাই বুঝি না, আমাকে না বুঝলে অন্য একজনকে বোঝেন যে বুঝি না, কিন্তু না বুঝে গোয়ারের মতো ঠেলেন না। এই যে বন্দরগুলো গেছে 41% চার্জ বৃদ্ধি করলো কেন বিদেশিদের দেওয়ার আগে? হ্যাঁ, 41% চার্জ, মানে দেশীয় কোম্পানিগুলো যেই চার্জ চালাচ্ছে বিদেশি কোম্পানিগুলোকে 41% বেশি দেওয়ার জন্য তাদের কাছ থেকে বন্দর কেড়ে নিয়ে তাদেরকে ইয়ে করলো। আমি যে বন্দর নিয়ে কথাগুলো বলতেছি, আমার সভাপতি কথা বলে, আমরা কথা বলি, আমাদের এই বন্দর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত আন্দোলনকারী কেউ এখন পর্যন্ত আমাদের সাথে দেখা করেনি, মিনিমাম দেখা করেনি। আমরা আমাদের মতো করে যেটা বুঝি সেটা আমরা বলতেছি যে এটা একটা অন্যায়, এটা একটা জুলুম হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে লুকানো, শর্তগুলো লুকানো। তাহলে এই শর্তগুলো প্রকাশ পেলে জনগণ কি রাগ করতে পারে? জনগণ কি ক্ষোভে ফুঁসে উঠতে পারে? তাহলে এটা লুকানোর প্রয়োজন কি? তাহলে এই শর্তগুলো দ্বারা যদি জনগণ লাভবান হয় তাহলে তো জনগণ তো ব্যামপাটি বাজায়, ঢাক ঢোল পিটায়ে
তারা উৎসব করার কথা, তাই না? তাহলে সেটা লুকানো হচ্ছে কেন? তাহলে এই লুকানোর মধ্যে এমন কিছু আছে, এমন কোনো লবিস্ট ফাংশন রয়েছে যেগুলোর মধ্য দিয়ে থার্ড পার্টি কেউ বছরের পরে বছর কমিশন খাবে, তারা সেখান থেকে সুবিধা নেবে। এখান থেকে হয়তো বা ডক্টর ইউনূস স্যারের সরকার চলে যাবে, কিন্তু তাদের স্থাপন করা ডিপি ওয়ার্ল্ড, তাদের স্থাপন করা ডেনমার্কের প্রতিষ্ঠান, তারা এখানে ব্যবসা করে যাবে। কত বছর করে যাবে? 20 বছর, 30 বছর, 50 বছর ধরে তারা এখানে কাজ করে যাবে এবং সেই টাকার একটা কমিশন তারা পেয়ে যাবে। এগুলো অনেক অসততা, অসাধুতা আছে, যেগুলো নিয়ে রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল, নাগরিকদের পক্ষে থেকে যারা বসে তাদেরকে নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, যার মিনিমাম আলোচনাগুলো করা হয়নি এবং পূর্ণ গোপনীয়তা করে তারা এগুলো করেছে এবং এগুলোর আন্তর্জাতিক পর্যায়ে কোনো টেন্ডারও হয়নি, যাকে ভাল লাগতেছে ধরে নিয়ে এসে একটা চুক্তি করে দিয়ে দিচ্ছে। তো এগুলোই আমাদের সমস্যা, এগুলো আমাদের সমস্যা। ভালো থাকবেন আপনারা। এগুলো না জানে না, বোঝে না, না বুঝলে আর কীভাবে বোঝাবো? ওইটা শিক্ষক ভাইরা আবার আমার উপর রাগ করবেন না, ওইটা বলছি যে 65% শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না। কাহিনী সত্য হলেও বললে খারাপ লাগে, ঠিক আছে? যে আমাদের চিকিৎসকদেরকে নিয়ে বলছি যে আপনারা হলো হাসপাতাল, এইভাবে তো প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত। একটা উদাহরণ দিচ্ছি, একটা বাজারে দুটো দোকান আছে, সেই দুটো দোকান বাংলাদেশি দোকান। সেই বাজারে ওইখানের নাগরিকরা সেইখান থেকে কেনাকাটা করে, তারা তাদের মতো করে চলে। তো এখানে যদি কোনো ইন্ডিয়ান এসে আরও দুটো দোকান দেয়, দোকান দিয়ে সেখানে যদি একটু কম দামে দেয়, ইন্ডিয়া থেকে নিয়ে আসে, তাহলে ওই দেশীয় দুটো দোকান ক্ষতিগ্রস্ত হয় না, ধ্বংস হয় না, তাই না? তারা প্রতিবাদ চিল্লাচিল্লি করবে না, কান্নাকাটি করবে না, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জাস্ট নিজের সঙ্গে তুলনা করেন। হ্যাঁ, আমাদের ভারতপ্রেমী একটা লোক অনেকদিন আগে ভারতের পণ্য বর্জন আন্দোলনের সময় বলছিল, তোরা ভারতের পণ্য বর্জন করবি, হ্যাঁ, সে সারা মাসের ভারতীয় পণ্য কিনে নিয়ে আসবে, দরকার হলে 6 মাসের প্রয়োজনীয় জিনিসপত্র ভারত থেকে একবারে কিনে নিয়ে আসবে। এরকম গোয়ার অনেক লোক আছে যারা দেশকে ধারণ করে না, দেশকে বোঝে না, দেশের লড়াইকে বোঝে না, ঠিক আছে? আমাদের এখানে ব্যবসা, এই সরকার যে বন্দর নিয়ে যতটুকু আগ্রহ দেখাচ্ছে, তারা কিন্তু একটা গার্মেন্টস খুলে দেওয়ার জন্য অতটুকু আগ্রহ দেখায়নি। 353 না কতগুলো গার্মেন্টস এই কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে গেছে, কোনো আগ্রহ নাই, কোনো ফিলিংস নাই। একটা গার্মেন্টস বন্ধ হওয়ার আগে তাকে ধরা, তাকে বলা কেন বন্ধ করতেছেন, টাকা লাগবে না কি লাগবে বলেন, অর্ডার নাই, অর্ডার এনে দিচ্ছি, এগুলো কিছু করতে পারে না। ফাও বন্দরগুলো নিয়ন্ত্রণ বিদেশি হাতে দিচ্ছে এবং এত মানুষ বিরোধিতা করতেছে, তারপরেও সেই দিকেই এগোচ্ছে। কি মধু আছে, এটা একটা বিষয় আর কি, কি মধু আছে। এগুলো অনেক ধরনের ফাংশন হয়, গোপনে ফাংশন হয়, যারা এই ধরনের ডিলগুলো করে বিদেশি লবিস্ট থাকে, সরাসরি মোবাইলে কথা বলতে হয় না, ফোনে কথা বলতে হয় না, মিটিংয়ে কথা বলতে হয় না, এই লবিস্টটা সব রেডি করে যে এই যে 41% চার্জ বৃদ্ধি করে দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা প্রতি মাসে বা প্রতি কার্গো থেকে 41% যেহেতু বাড়ানো হয়েছে, তোমরা 10% এই লবিস্টের মাধ্যমে এইভাবে অমুক অমুক নেতারা পেতে থাকবে, রয়্যালটি পেতে থাকবে। তো এগুলো গোপনীয় রাখার উদ্দেশ্য, রাজনৈতিক প্রক্রিয়াগুলোর সাথে গোপনীয় রাখার উদ্দেশ্য, তারপরে এখানে তাদের ভুল না ধরতে যেন পারে, তারা যে জনগণের ক্ষোভ হওয়ার মতো কাজ করতেছে সেই ক্ষোভের জায়গাটা ধরতে না পারে, এগুলো একটা অনেকগুলো বিষয় রয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আমাদের এই বিরোধিতা করে যাব, কারো যদি আরও ভালো বুঝ থাকে তাহলে সেই বুঝ আমাদেরকে বুঝান, ঠিক আছে? বলতে পারে যে সারা পৃথিবীতে নাকি এরকম বন্দর বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, বিভিন্নভাবে দিয়ে দেয় সারা পৃথিবীতে। আর এখানে একরকমভাবে ধরলে হবে? হ্যাঁ, আমাদের এখানে অর্থনৈতিক কালচার, আমাদের এখানে সামাজিক কালচার, আমাদের রাষ্ট্রীয় কালচার, আমাদের এখানে যে সার্বভৌমত্বের সংকট আছে, এই যে 3 দিক থেকে একটা দেশ ঘিরে আছে, হ্যাঁ, এই ধরনের সংকট অন্য কোন কোন দেশের ক্ষেত্রে আছে? এগুলো বুঝে না, না বুঝে করে। অনেকে বলবে যে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান। আপনারা জানেন দুবাইয়ে একটা কোম্পানির কাছ থেকে বাংলাদেশ চাউল কিনতেছে, পরবর্তীতে দেখা গেল যে ইন্ডিয়ান কোম্পানি ওই দুবাইয়ে গিয়ে কোম্পানি খুলতেছে, সেই কোম্পানির কাছ থেকে চাল কিনতেছে, চাল আসতেছে বেসিক্যালি ইন্ডিয়া থেকে, ঠিক আছে? তো এইরকমভাবে ইন্ডিয়ানরা অনেক দেশে অবস্থান করে, তারা কোম্পানি খুলে এমন একটা ভাব করে যে সেটা ওই দেশের কোম্পানি, কিন্তু বেসিক্যালি এই ধরনের বিধ্বংসী বিষয় রয়েছে। বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ডের যে 18 জন এসেছিল মানে তদন্ত করতে, পর্যবেক্ষণ করতে, তাদের মধ্যে 14 জনই ছিল ইন্ডিয়ান, ঠিক আছে? তো বুঝেন, তাহলে বুঝেন, না বুঝলে কি করার আছে, ঠিক আছে? অনেক আপনার হলো বিদেশি দালালরা আছে, বিদেশি চাটুকাররা আছে, হ্যাঁ, তাদের কাছে এগুলো কিছু যায় আসে না। তো তাদের যায় না আসলেও কি করার আছে, আমরা আমাদের জায়গা থেকে ন্যায়সঙ্গত কথা বলে যাই,
শুনলে শুনলেন, না শুনলে কি করার আছে।